4800 সরি 4977 থেকে 80, এটি কি আজকে কিরকম কি মনে করতেছেন? আজকে কি এটা কোনো বাধা থাকবে? ডিএসসিএক্স আনোয়ার ভাই যে আছেন, কথা কথা শুনতে পাচ্ছি না। ওই যে আনোয়ার ভাই যে আছেন, ওই যে একজন অ্যানালাইজার ফেসবুকে, বয়স্ক, অনেক বয়স্ক, আমাদের থেকে অনেক বড় হবে। উনি কালকে একটা দিছেন, গ্রাফ দিছেন, যেখানে উনি দেখাইছে ডিএসসিএক্স সাপোর্টে ইনভার্টেড হ্যামার রিভার্সাল সংকেত দিচ্ছে। এর আশেপাশে শক্তিশালী সাপোর্ট জোন রয়েছে 4894 থেকে 4910। উনি এই পুরোটাকে সাপোর্ট হিসেবে চিহ্নিত করছে, যা একবার রিটেস্ট করে, মানে টেস্ট করছিল, আবার টেস্ট করে বাউন্স করছে। সর্বশেষ ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামা, যা সাধারণত ট্রেড রিভার্সাল এবং সম্ভাবনা নির্দেশ করে থাকে, বিশেষ করে যখন তা সাপোর্ট লেভেলে তৈরি হয়। আর ভলিউমের ক্ষেত্রে লিখছি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের সাথে তুলনামূলকভাবে উঁচু ভলিউম দেখা যাচ্ছে, যা প্যাটার্নকে বুলিশ কনফার্মেশন দিয়ে থাকে। উনি রেজিস্ট্যান্স দেখাইছে 5107 প্রথমটা, আর দ্বিতীয়টা দেখাইছে 5395। সম্ভাব্য স্বল্প মেয়াদী টার্গেট 5107 আর দীর্ঘমেয়াদী টার্গেট 5395। সতর্কতা দিছে ইনভার্টেড হ্যামার নিশ্চিত বুলিশ রিভার্সাল সবসময়ের জন্য নাও হয়ে থাকে, পরবর্তীতে 1 থেকে 2 দিনের প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে নিশ্চিত হওয়া উচিত। যদি 4894 লেভেল ব্রেক করে নিচে নামে, তাহলে ডাউন ট্রেন্ড আবার কন্টিনিউ করতে পারে। সংক্ষেপ, ডিএসসিএক্স এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলে ইনভার্টেড হ্যামার গঠন করেছে, যা বুলিশ রিভার্সালের ইঙ্গিত দিয়ে থাকে, তবে কনফার্মেশনের দরকার। যদি প্রাইস 4910 থেকে 950 এর উপরে স্টেবল থাকে, তাহলে আপ ট্রেন্ডের সম্ভাবনা আছে। এটা কালকে ফেসবুকে উনি দিছে, যেটা আপনি আরো বহু আগে থেকেই বলে রাখছেন। শোনেন, ওই ইনভার্টেড হ্যামার ওখানে হয় না। ইনভার্টেড হ্যামার যাই হোক, তো উনি বলেছেন, ওনার মতন আমি দেখি নাই। আমাকে লিঙ্ক দিয়েন ওনার, থাকা পাহাতি ওনার, আমাকে ওনার লিঙ্কটা দিয়েন। মার্কেট দুইটাই সামনে, অত দূরে যাই না আমরা আপাতত কাছের রেজিস্ট্যান্স গুলা দেখি। প্রথম রেজিস্ট্যান্স 4975 প্লাস মাইনাস 5। পরের রেজিস্ট্যান্স 5070 প্লাস মাইনাস 5, তারপরে 5975 আর 5075 ধরেন। একটা সুন্দর একটা ছন্দের একটা ইয়াদি, হ্যাঁ, 4975 আর 5075, এই দুইটা হচ্ছে আপনার আপাতত সামনে বাধা। তো ধারণা করছি, আশা করছি যে মার্কেট 4975 পার করে যাবে, এবং মার্কেটের সামনে 4975 এর থেকেও শক্ত বাধা হচ্ছে 5075। কেমন? এই বাধাটা বেশি শক্ত। আর যেটা আপনাকে আমি গত সপ্তাহে বলেছিলাম যে 3 ব্ল্যাক ক্রো সাপ্তাহিক ক্যান্ডেল ছিল, এই সপ্তাহে আমরা একটা পজিটিভ ক্যান্ডেল পাবো, এবং সেই ক্যান্ডেলটা মোর অর লেস আমি আশা করছি যে 5070 এই লেভেলে যাবে। কেমন? জি, ওইখানে গিয়ে তারপরে মার্কেট কমতে পারে মাহমুদ ভাই। 5131 পার করার স্বপ্ন আমরা এই মুহূর্তে দেখতে পারবো না এসএমই 200। তো আমি দেখিনি অনেকদিন, কি অবস্থা। না না না, ওইটা আসলে ওইটা পার করতে পারে তো মার্কেটকে আমরা তখন উপরের দিকে তোলার চেষ্টা করব, ভালো বলার চেষ্টা করব, বুঝতে পারছেন? তো আমাদের সর্বোচ্চ রেজিস্ট্যান্স যদি আমরা ধরি 5100, ওটা কত দেখাচ্ছে এখন? 541 দেখাচ্ছে এখন। কেমন? সব নিচে নামে এটা উপরে উঠে গেল। হ্যাঁ, ওটা 5141 দেখাচ্ছে এখন। 5141 আমাদের ওই টার্গেট, সর্বোচ্চ ওই পর্যন্ত আমাদের টার্গেট। ওইটা যাওয়া খুব টাফ হবে আর কি, ওইটা পার করা খুব টাফ হবে।
তাহলে আমাদের হুম। সামনে কোনো কতগুলা বাধা, 4,975, 5,075, 5,100, প্লাস মাইনাস 10, 5,141 প্লাস মাইনাস 10। বুঝতে পারছেন, অনেকগুলা রেজিস্ট্যান্সের নিচে আমরা পড়ে গিয়েছি। এখন দেখার বিষয় যে আমরা এই রেজিস্ট্যান্স গুলা বা মার্কেটের রেজিস্ট্যান্স গুলা কিভাবে নেয়। কেমন মার্কেট 86-তে জি। পারি খাবে এটা জানা ছিল, গতদিনকে পার করতে পারে নাই। তাহলে এখন মার্কেট কোথায় নামতে পারে বা কি করে, এটা আসলে মার্কেটের সামনে দুইটা বাধা দিলাম। একটা নাম্বার বাধা দিলাম হচ্ছে 75, কাছাকাছি দুইটা বাধা দিব আজকে রেজিস্ট্যান্স। একটা হচ্ছে জি। 4,975 আর আরেকটা হচ্ছে 4,986। এই 86 বাধাটাও শক্ত বাধা। এর পরের বাধাটা দিব হচ্ছে 4,900, 5,034। এগুলো সব ছোট, এগুলো সব মানে এগুলো তো সব মানে এই ছোট ছোট স্টেশন আর কি, থামার মতো বাধাতে রাখি। আচ্ছা, তাহলে কথা তো অনেকগুলো হয়ে গেল। যাই প্রচুর হোক, আমরা একটু প্রচুর। শেয়ারে চলে যাই। না, আগে একটু সেক্টরে চলে যাই। পাওয়ার সেক্টর 175 তাহলে সাপোর্ট পরে বলছিলেন। এখন হয় শেষ হলো না তো, তাহলে পরে এখন ডিএসসি এক্স এর ও, ভবিষ্যৎ কি? ডিএসসি এক্স এর ভবিষ্যৎ হচ্ছে ডিএসসি এক্স আশা করছি আপাতত 4,975 এর এই বাধা পাওয়ার কথা ছিল, হুম। পেয়েছে। আজকে হয়তো সে ধারাবাহিকতাতে একটু পড়তেও পারে মার্কেট, কিন্তু আমরা এই সপ্তাহে মার্কেট শেষ পর্যন্ত পজিটিভ দেখব। আর মার্কেটকে আমরা 4,850 এর নিচে না নামা পর্যন্ত নেগেটিভ বলবো না। কেমন? ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি মোহাম্মদ ভাই আজকে মার্কেট নেগেটিভ দেখবো, কালকে বাড়ি খাইছে সেই হিসাবে, কিন্তু এটা কি দিন শেষ পর্যন্ত ধরে রাখবে বলে মনে করতেছেন, নেগেটিভই নাকি পজিটিভ হবে? না, দিন শেষে আমরা আশা করছি যে মার্কেট যদি নেগেটিভ হয়, আমরা এই সপ্তাহে মার্কেট পজিটিভ দেখবো ইনশাআল্লাহ। ওই এই সপ্তাহে? 4,975 পার না করলে মার্কেটকে আমি ঠিক উপরে তুলতে পারছি না। আশা করি যাবে, আশা করি 4,975 পার করে এই সপ্তাহের শেষে মার্কেটকে 5,060 পাবেন আপনি। আবার ভাঙবা এটা? মোহাম্মদ ভাই, তাহলে কি মানে আজকে কি তাহলে মানে মার্কেট প্রচন্ড ফ্ল্যাকচুয়েশনের ভিতর থাকবে? কথা শুনতে পাচ্ছি না। আজকে কি মার্কেট ফ্ল্যাকচুয়েশনের মধ্যে থাকবে তাহলে? না, ফ্লাকচুয়েশনের মধ্যে থাকবে না মার্কেট। ওই 75 পার করার চেষ্টা করবে আজকে আবার। ও, কালকে যেহেতু পারেনি, আজকে হয়তো বা সফল হয়ে যেতেও পারে। হুম। বুঝতে পারছি। ঠিক আছে মোহাম্মদ ভাই, তাহলে মার্কেট আপনি বলতেছেন যে এই সপ্তাহে আমরা পজিটিভ পাবো, কালকে বলছিলেন বুধবার মাঝামাঝি জায়গায় গিয়ে একটু ইয়ে হতে পারে, তাহলে না, মোটামুটি আমরা শেষ পর্যন্ত পজিটিভ পাবো। আমাদের সাপ্তাহিক টার্গেট এই সপ্তাহে 5,060। 5,060 এই সপ্তাহটা বুঝতে পারছি, ওই যে 5,070 যেটা বলছিলেন ওইটাই। ঠিক আছে মার্কেট নিয়ে মোহাম্মদ ভাই একটু পাওয়ার সেক্টরটা কি অবস্থান? ফুয়েল অ্যান্ড পাওয়ার। জি, ফুয়েল পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা সেক্টর বাধার মুখে পড়বে। যদি সেক্টরটাকে আমি স্বাভাবিক শেয়ারের মতন বিবেচনায় নিই, তাহলে পারে সেক্টরটা বাধার মুখে পড়বে 200-তে গিয়ে। বুঝতে পারছেন? 200 লেভেলে, 200 লেভেলে ট্রাক 200, চালানো। হ্যাঁ 202। কালকে বলছিলেন 194 প্রথম, আহ, তারপরে বলছেন 202। যে ওই 202, 200 কাছাকাছি আর কি। 200, 202 ওইরকমই। তো 200 তো হচ্ছে সেক্টর চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং আমার কাছে মনে হয় যে সেক্টর, একটু দাঁড়ান, আমরা একটু ভালো করে দেখি আমার মনে যখন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওইটাই কালকেরটাই যেটা বলেছিলাম সেটাই, 202 হচ্ছে মার্কেটের সামনে রেজিস্ট্যান্স। 202 থেকে 202টাই থাকলো। 202 হচ্ছে মার্কেটের সামনে রেজিস্ট্যান্স। 202 পার করার সাপেক্ষে আমরা তখন ফুয়েল সেক্টরকে উপরের দিকে তুলবো, এবং আমরা সেক্ষেত্রে ফুয়েল সেক্টরকে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসাবে বিবেচনা করব। আমাদের টার্গেট হবে সর্বোচ্চ 263-65, বা আরেকটু নামাই দিই 250-263, কেমন, 270, এটা হচ্ছে আমাদের টার্গেট হবে। আর যদি কোনো কারণে মার্কেট
ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর যদি 200 পার করতে না পারে, তাহলে পরে আমরা তখন সাপোর্টটাকে 175 এটাকে ধরে রাখবো। 175 সাপোর্ট একবার পেয়েছে, আমরা ধরে নিলাম। এখন দেখার বিষয় 202 পার করতে পারে কিনা। তার মানে 194 একটা বলছেন, ওইটাকে আপনি মাইনর হিসেবেই দেখতেছেন। 202টাই হচ্ছে ভাইটাল। জি। তাহলে মোহাম্মদ ভাই কালকে যেটা বলছিলেন, তার মানে সেক্টর নিয়ে আপনি আশাবাদী ছিলেন, এখনো আছেন এবং পজিশনও ভালো আছে। বাট সেক্টরের লিডারটা হয়তো বা চেঞ্জ হতে পারে, যেটা আপনার ধারণা। যেহেতু সেক্টর খুব বুলিশ অবস্থানে আছে, সুতরাং সেক্টর থেকে এখন লিডিং চলে গেলে অন্য সেক্টরের টাকাটা হয় ঢুকবে, নাহলে এই সেক্টরেরই ঘুরপাক খাবে, যেটা আপনি কালকে আশা করছিলেন যে তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড বা অয়েল গুলা, পদ্মা, যমুনা, মেঘনা, এরা খুব ভালো ইয়ে করছে। সেক্ষেত্রে এরা যদি বাড়ে, তখন কিন্তু আমাদের 5070 যেতে কিন্তু একদম সময় নিবে না। মানে আমি জাস্ট থিঙ্কিংটা আমার মনে হচ্ছে, একদম সময় নিবে না, কারণ পদ্মা, আপনি মেঘনা, পাওয়ার। আপনি আজকে আজকে পাওয়ার সেক্টর নিয়ে খুব জোরালো কোনো বক্তব্য দিয়েন না, কেমন? পাওয়ার সেক্টর নিয়ে আচ্ছা। জোরালো কোনো বক্তব্য দিয়েন না। আপনি শুধুমাত্র বলবেন যে পাওয়ার সেক্টরটা সম্পূর্ণ নির্ভর করছে 202 পার করার উপরে। সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ারের যে সেক্টর, সে 202 লেভেল পার না করলে পারে আমরা আপাতত, মানে আপনি আপনার পজিশনটাকে এভাবে ডিফাইন করেন যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে মূলত গেম দিচ্ছে সরকারি কিছু শেয়ার, আর যারা পাওয়ার জেনারেট করে। তো কেপিসিএল এর এই হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে পাওয়ার সেক্টরের উপরে হম। নেতিবাচক প্রভাব পড়েছে, এবং আমাদের সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে এর এই সিদ্ধান্ত। কেবিসিএল এর একটা নেতিবাচক প্রভাব নিউজ আসছে কিন্তু গতকালকে, দেখছেন মনে হয়। জি, দেখছি। জি, হ্যাঁ, ওটার কারণে এটা হ্যাঁ, সার্কিট কেপিসিএল এর সার্বিক যে ব্যাড নিউজটা আসছে, সেই ব্যাড নিউজের কারণে অনেক ভালো ভালো ইপিএস দেওয়ার সত্ত্বেও অনেক শেয়ার গুলা খেলছে না। যেমন আপনি উদাহরণ দিবেন ডোরিন পাওয়ারের কথা। তো এখন যদি এই পাওয়ার জেনারেশন করে এই ধরনের কোম্পানিগুলোর যদি ফার্দার মুভমেন্ট না হয়, এবং এর পাশাপাশি যদি সরকারি অন্যান্য শেয়ার পদ্মা, মেঘনা, যমুনা এবং বেসরকারি এবং এর পাশাপাশি যে অন্যান্য যে পাওয়ার সেক্টর গুলা, পাওয়ারের যে শেয়ার গুলো আছে, এগুলো সামগ্রিক যদি মুভমেন্টে না আসে, তাহলে পরে আপাতত 202 পার করতে পারবে কিনা সন্দেহ তৈরি হচ্ছে আমাদের, কেমন? সো পাওয়ার বুঝতে সেক্টর পারছি। নিয়ে একটু সাবধানী অবস্থানে দিকে আপনি বক্তব্য দিবেন। বুঝতে পারছি। ঠিক আছে মোহন ভাই, ক্লিয়ার একেবারে। কালকে বলছিলেন ওটার সাথে আরো ক্লিয়ার হলো। কেপিসিএলটা আমি দেখছি কালকে, কেপিসিএলটার বিষয়টা এরকম হতে পারে, কারণ আমরা তো খুলনা কেপিসিএল কোম্পানি আমরা সবসময় দেখতে পাচ্ছি। তো হুম, এর কিন্তু ফুল দমে কাজ চলছে। আমি আপনাকে আগেও একে বলছিলাম, এটা বলছে যে জাতীয় গ্রিড থেকে কেপিসিএল কে বাইরে বের করে দিল। বিচ্ছিন্ন জাতীয় করেছে। গ্রিড থেকে। তাহলে তো ও হ্যাঁ, বিচ্ছিন্ন শেষ। করছে। তাহলে তো ও তো হ্যাঁ। পাওয়ার তৈরি করেও কোনো কাজ হবে না এখন। তাহলে হুম। ওকে কি এরকম করতে পারে মোহাম্মদ ভাই, যে শুধুমাত্র খুলনা জোনকে ও জাতীয় গ্রিডে না দিয়ে ডিরেক্টলি খুলনায় শুধু পাওয়ার না, জেনারেট, মানে আশা ভাই খুলনা। যা খুশি তাই করুক, ওকে জাতীয় গ্রিডে তো আসতে হবে। জাতীয় গ্রিডে নিউজটা যদি না আনতে পারে, তাহলে যে পারে এই শেয়ারটা নিয়ে তো পাবলিক আগ্রহ দেখাবে না, কারণ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এবং এবং খুলনা পাওয়ারের সাপোর্ট লেভেল ছিল 12 টাকা। 12 টাকা, হ্যাঁ, এই 12 টাকা যদি ভেঙে যায়, তাহলে পারে নেক্সট সাপোর্ট 11 টাকা এবং পরের সাপোর্ট 9 টাকা 80 পয়সা, কেমন? তো আমরা এই জায়গাতে উম, আহ, এখন কি হবে সেটা বলা মুশকিল। আমি মানে ওভারঅল পাওয়ার সেক্টরের মুভমেন্ট আশা করছি, শুধুমাত্র পাওয়ার জেনারেশন দিয়ে তুলতে পারবে না এটাকে। বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনার ওই যে অয়েল গুলা বাড়লে, কারণ পদ্মা, মেঘনা, যমুনা এগুলো বাড়লে, পাওয়ার গ্রিড, ডিসকো, এগুলো বড় ভলিউমের শেয়ার, এগুলো বাড়লে সূচক খুব দ্রুত বেড়ে যায়। জি। তখন আইদার এরকম হতে পারে, অন্য শেয়ার গুলাকে মারতে পারে। যেমন কালকে আমাদের একটা পুরাতন শেয়ার, যদিও আমাদের কাছে নাই, এইচআর টেক্সটাইল, কালকে ভীষণ মারা মারছে। কোনো এইচআর নিউজ নাই কিন্তু মারছে। হ্যাঁ, এইচআর তো টেক্সট। এরকম দেখা গেল আমার গোল্ডেন সনকে মারছে। হুম। এরকম কিছু শেয়ার যাদের ইপিএস খারাপ এসেছিল, এইসব শেয়ার গুলোকে কিন্তু মেরে অ্যাডজাস্ট করতে পারে অন্য দিক থেকে, না হলে অয়েল গুলো বাড়লে বিপদ হয়ে যাবে, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাবে 2 দিনেই। হুম। মোহাম্মদ ভাই, তাহলে আমরা একটু শেয়ারে, ও আর একটা আছে মিউচুয়াল ফান্ড সেক্টর। মোহাম্মদ ভাই, এটা বলা আছে, এটা আপনাকে আগে থেকে বলছিলাম ব্রেকআউট, আপনি বলছিলেন যে এখনো তো করে পারিনি। তো কাল আজকে 6 টাকা 90 ক্লোজ দিছে, তাহলে কি ব্রেকআউট হলো? মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডের সামনে আর একটা রেজিস্ট্যান্স আছে 7 টাকা 30 পয়সা।
কেমন? হ্যাঁ 7 টাকা 20 30 সে অনেক আগে দিছিলেন, আমার কাছে আঁকানো আছে 7 20 30, তারপরে 8 টাকা 30 না 40। 7 টাকা 7 টাকা 30 থেকে 7 টাকা 40ই ধরে। এইটা হচ্ছে এটার সামনেও রেজিস্ট্যান্স, এটা পার করতে পারলে পারে আমরা সেক্টরটাকে তুলবো উপরের দিকে। দেখেন 7 টাকা কাছাকাছি চলে আসে, 7 টাকা 30 40। ও 7 টাকা 6, বাপরে বাপ, 6 টাকা 50 থেকে 6 টাকা 90 উঠতে যে পরিমাণ শেয়ার সার্কিট দিছে, 7 টাকা 30 গেলে মানে আরো অনেকগুলা সার্কিট দিবে। দিতে পারে দিতে পারে। সেখানে একদম জিজ্ঞাসা করছিল ক্যাপিটেক নিয়ে, ক্যাপিটেক বিএফ, ক্যাপিটেক বিএফ। তো কালকে বাড়ছে। আপাতত টার্গেট 8 টাকা 50 পয়সা ট্রাকসালো রেজিস্ট্যান্স, 8 টাকা 50 পয়সা থেকে ও একটু প্রফিট টেকিং হয়ে 7 টাকা 70 পয়সাতে নামবে, নামার পরে টার্গেট হওয়ার সম্ভাবনা আছে। ওর সর্বোচ্চ টার্গেট 11 টাকা। ক্যাপিটেক সর্বোচ্চ টার্গেট 11 টাকা। 8 টাকা 50 পয়সা বললেন মোহাম্মদ ভাই, আজকে রেজিস্ট্যান্সের মুখে পড়বে। আজকে রেজিস্ট্যান্সের মুখে পড়বে 8 টাকা 50, 8 টাকা 60 এরকম। আচ্ছা 8 টাকা 50, 8 টাকা 60, তারপর হচ্ছে সর্বোচ্চ প্রফিট টেকের জায়গা 11 টাকা। তাহলে মোহাম্মদ ভাই ফার্স্ট প্রাইমটা কি এখান থেকে বাড়তে পারে? ফার্স্ট প্রাইম, ফার্স্ট প্রাইম, ফার্স্ট প্রাইম, ফার্স্ট প্রাইমের রেজিস্ট্যান্স 23 টাকা 50 পয়সায় আছে। কেমন? ফার্স্ট প্রাইমের রেজিস্ট্যান্স 23 টাকা 50 পয়সায়। ফার্স্ট প্রাইম রেজিস্ট্যান্স 23 টাকা 50 পয়সা পর্যন্ত পেতেই পারেন, তারপরে হিসাবটা পরে করবো। 23 টাকা 50 পয়সা, আর ওটা হচ্ছে 8 টাকা 50, তারপর হচ্ছে 11 টাকা ক্যাপিটেল। ওকে, দুইটা মিউচুয়াল ফান্ড পেলাম। বা আমার মিউচুয়াল ফান্ডের অবস্থান কি? আইসিবি সোনালী বেঁচে দিছি, আর নাই আমার কাছে। আমার আমার পার্সোনাল নাই, অন্য অ্যাকাউন্টে আছে অনেক। আইসিবি সোনালী ট্রাকসালো রেজিস্ট্যান্সের মুখে পড়বে আশা ভাই, ওই 6 টাকা 7 পয়সা, 6 টাকা 80 পয়সা এরকম জায়গায়। আর 7 টাকা 60 পয়সাতে কঠিন রেজিস্ট্যান্স আছে, যেটা একবার পারেনি এবং না পারে খুব বড় রকমের মার খেয়েছিল শেয়ারটা। জি কোনোভাবেই নতুন করে এন্ট্রি দিবেন না আজকে, অবশ্যই না, অবশ্যই না। এন্ট্রি দিলে পারে যদি পরপর সার্কিট না লাগে তাহলে আপনি মহা বিপদে পড়বেন। ও কারেকশন হয়ে 6 টাকায় আবার আসা উচিত, সে সময় চিন্তা ভাবনা করা যেতে পারে যে বাই দিবেন কিনা। এখানে ইমব্যালেন্স তৈরি হয়েছে, আমি আপনাকে ইমব্যালেন্স সম্পর্কে বলেছি। হ্যাঁ, তো এই জি জি। ইমব্যালেন্সের অবস্থাতে হাই প্রাইসের শেয়ার কেনা আমি পক্ষপাতী না। তাহলে এটা গেল। আর আরেকটা হচ্ছে মোহাম্মদ ভাই, এসইএমএল, এটা আমি 5 টাকার সময় আপনাকে বলছিলাম, আপনি বলছিলেন 7 টাকা 40 এবং পরবর্তীতে 8 টাকা 40 যাবে। আমি কি 8 টাকা 40 পাব জন্য ওয়েট করব, নাকি আজকে যে রেট পাই সেতে মেরে দিব? এসএমএল আইবিপি, জি, আমার কাছে প্রায় 2 বছর আগে থেকে শেয়ারটা আছে, 2 বছর তো হবেই, আমি হোল্ড করে আচ্ছা, বসে আছি। এসিএমএল আইবিবির ক্ষেত্রে আপনি দুটো কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, 7 টাকাকে স্টপ লস ধরে আপনি থেকে যেতে পারেন শেয়ারটাতে, যেহেতু মিউচুয়াল ফান্ড গুলাতে মানির টাকার প্রবাহ ঢুকে নাই, শেয়ারগুলা অতিরিক্ত পড়ে থাকার কারণে সম্ভবত মুভমেন্ট হচ্ছে। আমি ভলিউম দেখতে পাচ্ছি না, যেমন এসিএমএল আইবিবিতে কই সিগনিফিকেন্ট কোনো ভলিউম নাই। কেমন? যেখানে আপনার যেখানে আপনার ভলিউম, সর্বোচ্চ ভলিউম একদিন দেখা দেখা যাচ্ছে 32 মিলিয়ন, মানে 3,20,00,000, নভেম্বর মাসের 20 তারিখে হয়েছিল। তারপরে মে মাসের 2021 মেতে 12 মিলিয়ন, 1,20,00,000। ওই হিসাবে কোনো ভলিউম যদি ধরি 63,000 66,000 ভলিউম নাই। তারপরেও আপনি যদি মনে করেন যে না ভলিউম আসবে এই শেয়ারগুলোতে, সেক্ষেত্রে আপনি 7 টাকাকে স্টপ লস ধরে থেকে যেতে পারেন। আপনি প্রফিট টেকিং করবেন ফ্লোর প্রাইস প্রথমে 8 টাকা 50 পয়সায়। 8 টাকা 50 পয়সা পার করার সাপেক্ষে আমরা তখন শেয়ারটাকে উপরে তুলতে পারবো 8 টাকা 50 পয়সা, 9 টাকা 80 পয়সা, এবং অ্যাকচুয়ালি 12 টাকা 20 পয়সা শেয়ারটা থেকে অল আউট হয়ে যেতে হবে যদি যায় আর কি। আচ্ছা, তারপরে প্রথমে 8 টাকা 50 পয়সা, তারপর হচ্ছে 9 টাকা 80 পয়সা, অল আউট 12 টাকা। বুঝতে পারছি। ঠিক আছে বল ভাই, আমার মিউচুয়াল ফান্ড শেষ।
তাহলে আমরা একটু এডিএনটা চলে যাই। এগুলো সব বলা আছে, এগুলো আমার সব লেখাও আছে সবকিছু, জাস্ট আমি কোনো চেঞ্জিং আসলো কিনা। এডিএন 72 থেকে 75, সর্বোচ্চ 77 থেকে 79। এডিএন টেলিকম নিয়ে যা বলেছিলাম সেটা মনে রাখেন, ও কিন্তু পার করতে পারার কথা না, কেমন ওই জি ৭৭ টাকা থেকে ৭৯ টাকা পার করতে পারার কথা না। জি স্ট্রাকচারাল তাহলে রেজিস্ট্যান্স আছে, আপনি ৭৭ টাকা থেকে শেয়ার সেল করা শুরু করে দিবেন। ৭৭ টাকা থেকে ৭৯ টাকা টার্গেট, ৭৭ টাকা থেকে শেয়ার সেল করা শুরু করে দিবেন। যদি ৭৭ মধ্যে টাকা এইটা কোথায় আসতে পারে আবার করলে? ৭০ টাকা, ৭০ টাকাতে আমরা এই শেয়ারটা আবার পেতে পারি। ৭০ টাকা থেকে তখন দেখা যাবে, আসলে এত আগে বলা তো মুশকিল, কোথায় এসে নামবে, ও কত দূর আগাচ্ছে সেটা দেখা যায়, দেখতে হবে। তবে ৭০-৬৮ এই লেভেলে আবার পাওয়া যাওয়ার কথা শেয়ারটা। বুঝতে পারছি, গেল এটা। মোহাম্মদ ভাই, একটু আমাদের সাপোর্টটা সব জানা আছে, তারপরও সাপোর্টের নিউজ তো আপনি আমাকে দিবেন, আপনি আমার কিনা দিচ্ছেন গতকালকে, নিউজ তো নাই আমার কাছে। তাহলে তো বিপদ। সাপোর্ট এই সপ্তাহে না বাড়লে পারে খবর খারাপ। সামনের সব সপ্তাহে এই সপ্তাহে সব রেডি হয়ে আছে, সব রেডি হয়ে আছে। দুইটা মাত্র রেজিস্ট্যান্স সামনে, একটা 24 টাকা 50 পয়সা, আর একটা হচ্ছে 24 টাকা 20 পয়সা। এই দুইটা রেজিস্ট্যান্স পার না করতে পারলে পারে আসলে এটাকে নিয়ে কোনো রকমের কোনো হিসাব নিকাশ করা যাচ্ছে না। টার্গেট যদি ফ্ল্যাগ ধরি 31 টাকা 32 টাকা, আর যদি আমি মুভিং অ্যাভারেজ ধরি তাহলে 27 টাকা 70 পয়সা একটা টার্গেট আছে। আর যদি আমি ভলিউম ধরি তাহলে 30 টাকা একটা টার্গেট আছে। তো যাই হোক, কিন্তু হয়তো এই টার্গেট গুলাতে মুভ করার আগে তাকে অবশ্যই 24 টাকা 50 পয়সা পার করতে হবে, এবং এই সপ্তাহেই পার করতে হবে। 24 টাকা 20 তো আগে দেননি, আজকে দিছেন। তবে আমি কালকে কয়েকজনকেই বলতেছিলাম 24 টাকা 20, কারণ 24-20 তো আমার কাছে আঁকানো ছিল না। 24-20 কিছু একটা আছে, কারণ শেয়ারটা 24-20 এত সেলার আসতেছিল, এত সেলার আসতেছিল, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। এই জায়গায় এই এই 20 আর 30 মাত্র এতটুকু শর্ট ডিস্টেন্সে এত রেজিস্ট্যান্স কেন হবে? 24-20 হচ্ছে গত সপ্তাহের হাই, আর গত সপ্তাহের লো হচ্ছে 22-27। 22-27 হচ্ছে আপনার স্টপ লস, আর 24-20 হচ্ছে আপনার গত সপ্তাহের রেজিস্ট্যান্স। আর 24-50 এইটা ডাইনামিক মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে পরে ও তখন টাইনে চলে যাবে, এক টানে যাবে হচ্ছে 26 টাকা। 26 টাকাতে কিছু প্রফিট নেবেন কেন হিসাব করে দেখেন। 26 টাকাতে গিয়ে ও আবার একটু কারেকশনে আসে, পরে যাবে 27 টাকা 60 পয়সা। ও তারপর 27 টাকা 70 পয়সা যাবে, 26 টাকা থেকে এটা বাড়ি খেতে পারে। তার মানে এটা প্রফিটটা খুব বেশি না, অনেক উপরে না। কেন যাই হোক, প্রফিট রেশিও পার্টি অ্যাক্টিভ থাকলে পরে 32 টাকা পর্যন্ত পেয়ে যাবেন, অনেক প্রফিট রেশিও টার্গেট। 32 আচ্ছা। হিসাবে ইপিএস অনেক ভালো দিয়েছে, তারপরও বাড়াতে পারতেছে না। এদিকে ওই আওয়ামী লীগের দোষরের কারণে কিনা, কিন্তু ওদিকে আওয়ামী লীগের তো সব শেয়ারই বাড়ে। এসপি কালকে বাড়ছে, কালকে ওই ফারুক ভাইরা এসপি সিরামিক কিনছে, মাহমুদ ভাই ভুলে গেছি বলতে। শাহিন ফুলতো এসপি সিরামিক কিনছে। সিরামিক্স কিনেছে, এসপি সিরামিক্স কিনেছে, ওনারা বিপদেই মনে হয় পড়বে, দাঁড়ান দেখি। আপনি যেন কিনেন না এই শেয়ারটা। এসপি সিরামিকে এই সময় এসপি সিরামিক কিনছেন কেন? এসপি সিরামিকে লোকাল বাধা আছে 27 টাকা 50 পয়সা, এটা মাথায় রেখে 27 টাকা না? ওইটুকু এসপি পাইতে পারে, সিরামিক ওইটুকু পাইতে পারে 27 টাকা 50 পয়সা। নামলে কত পর্যন্ত নামতে পারে মাহমুদ ভাই? 27 টাকা 50। এসপি সিরামিক 21 টাকা 50 পয়সা একটা সাপোর্ট আছে, 21 টাকা 50 পয়সা ভাঙলে পারে এসপি সিরামিকের খুবই দুর্ভাগ্য আছে কপালে। 21 টাকা 50 পয়সা ভাঙলে পারে ও একটা নেমে যাবে 19 টাকায়। 19 টাকার পরে 19 টাকার পরে 13 টাকা 30 পয়সাতে নামাই দেওয়া যায়, কিন্তু 21 টাকা 50, তারপর কত মধ্যে 19 টাকা? 21 আপনি টাকা 20 বলছিলেন। 21 টাকা 50 না, 21 টাকায় ধরেন। 21 টাকাতে ওর একটা ভালো রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট আছে,
তারপরে সাপোর্টটা হচ্ছে 19 টাকা, 19 টাকা। তারপরে সাপোর্টটা দিব হচ্ছে 13 টাকা 50 পয়সা। 19 টাকার পরে 13 টাকা। উম, খুব 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 খারাপ হবে যদি শেয়ারটা 21 টাকা নিচে নেমে যায়। 21 টাকা আপনি, হ্যাঁ 20 টাকা বলছিলেন, তার মানে এটা একটু উপরে উঠলো। 20 টাকা 50 পয়সা অনেক আগে, আমার যখন ওই যে 27 টাকা গেম হচ্ছিল ওই সময় বলছিলেন আপনি আমাকে। তাহলে 19 টাকা, 19 টাকার পরে হচ্ছে 13 টাকা। এসপি ডাইনামিক সাপোর্ট হচ্ছে 21, 19, 13, আর রেজিস্ট্যান্স 27 টাকা একবার পেতে পারি। ওকে মাহমুদ ভাই, একটা মিডল্যান্ড ব্যাংক 25 টাকা আর 28 টাকা, এই দুইটা আপনি বলছিলেন ভয়ানক অবস্থা, এটা সেল দিতে কালকে 10 লাখ ভলিউম নিয়ে সেটা সার্কিট লাগতে অনেক কষ্ট হয়েছে, এটার অবস্থানটা কি আছে? মিডল্যান্ড ব্যাংক নিয়ে হ্যাঁ কিছু দেখছে। বলার নাই, বুঝছেন? মিডল্যান্ড ব্যাংক নিয়ে কিছু বলার নাই, সমস্ত শেয়ার ওদের হাতে। এই শেয়ারটা আসলে থাকার কথা ছিল 2-3 টাকা রেটে, তাই হয়ে আছে অন্যান্য ব্যাংকগুলা, সেটা না হয়ে 25 টাকা আছে। এই কারণে যে শুধুমাত্র শেয়ারটাতে আমি পাবলিকের। কালকে বলছি এই কথাটা, আমার কাছে মনে হয়েছে এমডি স্যারের মনে হয় ভালো লাগেনি কথাটা, ওই যে যে সব ব্যাংক যেখানে 10 টাকার নিচে সেখানে মিডল্যান্ড ব্যাংক 25 টাকা, এটাই তো অনেক বেশি। তো 25 টাকা থেকে 28 টাকার ভিতরে সেটা সেল করে দিবেন। এর আগে আমি একবার বলছিলাম 36 টাকায় সেল করতে, সেটা 16 টাকায় আসবে, ঠিক তাই আপনারা দেখছেন, এবারও আশা করতেছি তাই দেখবেন। শেয়ারটাতে কারণ শেয়ারটাতে মানে টার্গেট লেভেল হচ্ছে 27 টাকা 70 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা। কেমন? এই জায়গাটাতে, আমরা এই জায়গাটা যদি পার করে আর কেউ, তখন আমরা ভাববো যে হয়তো স্মার্ট মানি আরো বদমাইশি করবে এই শেয়ারটাকে নিয়ে। কিন্তু আপাতত 27 টাকা 60 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা, এটা হচ্ছে সর্বোচ্চ টার্গেট। উম, আর যদি এরকম হয় যে না, পার্টিরা সমস্ত শেয়ার নিয়ন্ত্রণে নিয়ে রাখছে, ওরা কি করবে না করবে ওরা নিজেরাই ঠিক করবে, সেক্ষেত্রে তো আলাদা বিষয় ভাই, সেক্ষেত্রে তো কিছু বলতে পারে, 500 টাকাও নিয়ে যেতে পারে। কিন্তু সমস্ত শেয়ার বড় পার্টির কাছে, শেয়ারগুলো সেল করার হুম সুযোগ তারা পায়নি। কিছু হয়তো হুম সেল করেছে, এখন এই এটা তুলছে তারা শেয়ার সেল করার জন্য। এখন এরা শেয়ার সেল করার জন্য তুলছে, নাকি এরা শেয়ারটাকে 50 টাকায় নিয়ে যাওয়ার জন্য তুলছে? কারণ সব শেয়ার তো তাদের হুম কাছে। ধরেন আপনি এককভাবে এই সম্পূর্ণ শেয়ারটা কিনে নিয়েছেন, আপনার কাছে আছে। জি এখন আপনি মনে করলেন যে আমার কাছে যেহেতু সম্পূর্ণ শেয়ার আছে, আমি এই শেয়ারটাকে 70 টাকায় নিয়ে যাব, আমার লাভ হোক লস হুম হোক সেটা আমার ব্যাপার। হ্যাঁ, জি জি তখন তো আসলে অ্যানালাইসিস করে সেটা আগে থেকে বলা যাবে না। কিন্তু হিসাব অনুযায়ী জি 27 টাকা 80 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা, এটা হচ্ছে এর সর্বোচ্চ টার্গেট। বুঝতে পারছি। ওকে মাহমুদ ভাই, মাহমুদ ভাই তাহলে হচ্ছে 27 টাকা 70 টাকা 28 টাকা 80 গেল। সিপাল, সিপাল ঠিক আছে, ভাইরাও কিনলো, আপনিও কিনতে মন চাচ্ছে, তাহলে এটা আমরা কোন সময় অ্যাকুরেট ভাবে কিনতে পারি? 42 টাকা আমাদের আগে থেকেই ছিল, সেটাকে আপনি চেঞ্জ করে 42 থেকে 44 করছেন। আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, বুঝছেন? জি জি মাহমুদ ভাই। সেটা হচ্ছে সিপালের রেজিস্ট্যান্স 42 টাকা, জি 42 টাকা থেকে 43 টাকা। এখন একটু রেজিস্ট্যান্স বলা খুব মুশকিল। রেজিস্ট্যান্স যদি আমি আপনাকে সঠিক নিতে চান, তাহলে রেজিস্ট্যান্সটা শুরু হচ্ছে 38 টাকা থেকে, শেষ হচ্ছে 42 টাকায়। হুম। হুম আপনি সিপাল, এখন আমি আপনাকে তো গ্যারান্টি দিতে পারবো না যে ভাই গ্যারান্টি দিচ্ছি শেয়ারের দাম বাড়বে, এরকম গ্যারান্টি দেওয়ার মতন সক্ষমতা আমার নাই। তবে আমি আপনাকে হুম বলতে পারি যে আমার মনে হচ্ছে শেয়ারটা ভালো মুভমেন্ট হচ্ছে ও ভালো হবে। সেক্ষেত্রে আপনি শেয়ারটাতে দুইভাবে এন্ট্রি দিতে পারেন। এক, হুম 37 টাকায় স্টপ লস ধরে, 36 টাকা 80 পয়সায় স্টপ লস ধরে আপনি শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। কততে এন্ট্রি দিবেন? আচ্ছা 38 টাকা 39 টাকায় এন্ট্রি দিবেন। হুম। এবং জি শর্ত হবে এইটা যে এই 2 টাকা নামার সঙ্গে সঙ্গে আপনি শেয়ার সেল করে দিয়ে বাড়ায় যাবেন, 7% ঝুঁকি নিয়ে বাড়ায় যাবেন। এটা হচ্ছে জি প্রথম একটা সতর্ক। প্রথম শর্ত। 2 নম্বর জি শর্ত হচ্ছে যে আপনি 42 টাকা পার করলে কিনবেন শেয়ারটা 42 না ব্লাইন্ডলি। 43, ওই 42 43। 42 43 44 যাই হোক, যেটা আপনার সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো পার জি করলে পরে আপনি তখন সেটাতে এন্ট্রি দিবেন, চোখ বন্ধ হুম করে এন্ট্রি দিবেন। যা আছে কপালে, হুম যে ক্যান্ডেলটা দিয়ে ওই ব্রেকআউট করবে 42 43, সেই ক্যান্ডেলটার গোড়া হবে আপনার স্টপ লস। কেমন? মানে সেই আহ ক্যান্ডেলের টপ।
সেই ক্যান্ডেলের টপ হবে সে জি হবে হচ্ছে আপনার সেই ক্যান্ডেলের বটম হবে হচ্ছে আপনার স্টপ লস দিয়ে আপনি তখন এই শেয়ারটা থেকে প্রফিট নেবেন। আমার হিসাবে আপনি যদি মনে করেন যে শেয়ারটা বাই দিবেন, শেয়ারটা একবার উঠে হুম 42 টাকা 50 পয়সা থেকে বাড়ি খায় পড়ে গিয়েছে, স্মার্ট মানি চেষ্টা করেছিল তোলার জন্য এখানে, কেমন হুম তুলতে পারেনি, জি আবার আরেকবার ট্রাই করছে সে তোলার জন্য। তো আপনি যদি মনে করেন যে না এই শেয়ারটা ভালো লাগছে আপনার, আপনি এন্ট্রি দিতে পারেন, হুম। তবে সেক্ষেত্রে আপনাকে স্টপ লসটা খেয়াল রাখতে হবে, অথবা আপনি 42 পার করার পরে এন্ট্রি দেন। আর মনে যাদের কাছে শেয়ারটা আছে তাদের সেলের ক্ষেত্রে আমি পরামর্শ দিছি এটা সেল করেন না এই মুহূর্তে। না না এটা ঠিকই কি আছে, ঠিক হচ্ছে? ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, যদি দেখেন যে 42-এ গিয়ে তারা বাড়ি খাচ্ছে বারবার বারবার, যেমন তারা শয়তানি মানে তারা খুব অনুতপ্ত, কারণ আমি এর আগেবারে যখন 42 গেছে তখন আমি বারবার বলছি, এবং সে তখন ওমরাই ছিল। হুম ওই সময় ইয়েতে সৌদি আরব ছিল, রোজার সময় 42 গেছিল, তখন সে এটা সেল দিতে পারেনি, আমাকে বলছিল যে আমি আশা ভাই ওমরাই ইয়েতে ছিলাম, তো রাতে বেলায় তো অনেক রাত ছিল, আমি ঘুম থেকে উঠতে পারিনি এরকম। তা তাকে আমি আর কিছু বলিনি। পরে উনি বাংলাদেশে এসে 42 কিন্তু একবার পড়ে গেছিল, সেকেন্ড টাইম আবার গেছে। হুম এবং প্রথমবার যখন 42 গেছিল তখন মাত্র এক দুইটা ট্রেড হয়ে পড়ে গেছিল, আর দেখায়নি একবারও। পরের বারে 42 কিন্তু বহু ট্রেড হয়েছে। উনি তখন বাংলাদেশে, তখন উনি সেল দিতে পারেন, তখন ওনার আমি আমার মেসেজ রিপ্লাই দেখাইছি। তো উনি খুব লজ্জিত যে আশা ভাই এটা খুব ভুল হয়েছে। এইবার যখন আমি বলছি এবার 42 আবার যাবে, উনি কিন্তু আশা ভাই এইবার আপনার আর বলা লাগবে না, আমি সব শেয়ার, ওনার কাছে বহু শেয়ার আছে মোহাম্মদ ভাই, 1 লক্ষ কত হাজার শেয়ার, ওই যে যার ট্রেড দিয়ে আমি খুলনাতে ট্রেড করি। কিন্তু এটা ওনার আছে এনআরবিসি ব্যাংকে, আমার এখানে নাই। আমার এখানে ওনার বহু টাকা আছে, প্রায় 4 কোটি টাকার উপরে। তো উনি আমাকে বলে আশা ভাই এইবার আর ভুল হবে না কিন্তু। তাই আমি বলছি এইবার প্রত্যেকবার আমি বলি সেল দিতে, এবার আমি আপনার না করলাম। তো কেন, তখন একটু কাহিনী বললাম। তো বলে যে আপনি আমার না বলে আপনার 1 লক্ষ টাকার উপর বেশি শেয়ার আছে, সেল করেন না। ওনার কস্টিং অনেক কমাই নিয়ে উনি কস্টিং এ নিয়ে এসছে মানে 53 না 54 টাকা, ওনার কস্টিং ছিল প্রায় 90 টাকার উপরে। তো এই জন্য আমি ওনাকে না করছি। তাহলে কি সেল করে দিতে বলবো কিনা, নাকি এটাই ঠিক আচ্ছা আছে ভাই, যেটা বলছি? আমি আপনাকে আবার বলি 42 লেভেলটা আসলে খুবই শক্ত একটা রেজিস্ট্যান্স, কেমন মানে আচ্ছা। জি। 38 থেকে 42 রেজিস্ট্যান্সটা কিন্তু এইটা, হ্যাঁ 44 হুম। রেজিস্ট্যান্সটা আপনি তুলে নেন, 38 থেকে তো আপনি বললেন, 38 থেকে হুম। 42 হচ্ছে রেজিস্ট্যান্স। জি। আম, 38 টাকা পার করতে পারলে মানে 42 টাকা পার করতে পারলে পরে হুম। এই শেয়ারটা চোখ বন্ধ করে মনে করেন অন্তত পক্ষে 50 টাকা যাবে, 50 50 55 টাকায় যাবে। তো আমার মনে হয় না একটু দেখা দরকার আপনার এই জায়গাটা, যে এত কষ্ট শক্ত একটা হুম। রেজিস্ট্যান্স, এত খারাপ মার্কেটও যেহেতু সে নামলো না, সেটা নামার জায়গা ছিল 20 টাকায়, নামে যাওয়া উচিত ছিল শেয়ারটা হুম। 20 টাকায়, জি। নামে যায়নি, সেটা আমার হিসাবে একটু দেখা উচিত। আমি একটু দেখতে পছন্দ করি শেয়ার গুলা, কিনে একটা শেয়ার হুট করে বিক্রি করে দেওয়া, জি। আমার সাইকোলজিও আপনাকে বুঝতে হবে। না না সেটা ঠিক আছে, আমি তো বুঝছি, এই জন্য তো বলছি কালকে আপনি ডোরেন্ট বেচে দিবেন। উম, যাক মোহাম্মদ ভাই, বিচ আচারিটা কি হবে মোহাম্মদ ভাই? আজকে ম্যাচুড বিস ইপিএস নিয়ে হ্যাচারি, নানা গুঞ্জন চলতেছে। বিস এত হ্যাচারি ইপিএস ও কি নিয়ে করাতে হবে? আপনাকে আমি বলেছি ভাই 70 টাকা থেকে 75 টাকার মধ্যে 50% শেয়ার সেল করবে। হুম, আচ্ছা, 63 টাকার একটা রেজিস্ট্যান্স কালকে দিছিলেন। 70 টাকা, হ্যাঁ 63 টাকার রেজিস্ট্যান্সটা আজকেও আছে। রাউন্ড 63 নাকি একটু সামথিং আছে? বিস 63। হ্যাচারি 63, মার্কেটে 5,000 4,974 সেম রেজিস্ট্যান্স। আচ্ছা, 4,975, জি। 63, রাউন্ড 63। তাহলে 63 পার করলে 70-এর আগে আর কোনো বাধা নাই। না, মোহাম্মদ ভাই 60 টাকা ছিল সাপোর্ট। সাপোর্ট 60 টাকা দিয়েছিলাম, কিসের জন্য দিয়েছিলাম 60 টাকা, 60 টাকা সাপোর্ট, 60 টাকা সাপোর্ট, 60 টাকা সাপোর্ট, না সাপোর্ট একটু কমাই দিই, 58 টাকা দিব, 58 টাকা 50 পয়সা। 58 টাকা 50 পয়সা সাপোর্ট, ওকে। ওকে মোহাম্মদ ভাই, তাহলে বিচ হাজারি গেল। মোহাম্মদ ভাই এটা কি আজকে বাড়বে তো মোহাম্মদ ভাই, কি মনে হয় আপনার? বাড়া উচিত, ভালো ইপিএস দিয়েছে, এবং মানে ডেট কার্ড শুনেন এটা না, সারা ফেসবুকে একেবারে ভরাই ফেলছে এটা যে বাড়বে, ইপিএস যা এটা দিছে। এটা জি। বাড়বে, আবার মানে বাইরে যে উপরে থেকে উঠে চলে যাবে সেরকম কিছু আশা করা দরকার নাই, আপাতত যেটা যে টার্গেট দেওয়া আছে সেই টার্গেটটাকে ফলো করে। বুঝতে পারছি।
এটা সাইকোলজিক্যাল গেম করার একটা চিন্তা ভাবনা করতেছে, সেরকমই মনে হচ্ছে। কালকে ফেসবুকে পুরো পাগল করে ফেলছে যে কি বিচার কি বাড়ির থেকে ইপিএস এনে দিছে, এত একটা সাধারণ কোম্পানি এই ওই বিভিন্ন কিছু লিখছে, এটা ইনকোয়ারি হবে এই হবে এইসব দিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। মাহমুদ ভাই, ইপিজিএল এটা কি 16 টাকা আসতেছে? আমার যেটা 18 টাকা 60 কিনছিলাম ওইটা আজকে ম্যাচুরড হবে, আমি কি সকালেই মেরে দিব্যে পালাবো? ইপিজিএল কি পেয়েছিল এই কাজটা করলো কেন আমি তো বুঝতে পারছি না এই শেয়ারটা। ওই যে ওই যে ওদের বস পড়ে গেছে, শাহাজি বাজার হচ্ছে ওদের বস। না একদম ওই পরামর্শ ভাই 19 টাকা হচ্ছে এর শক্ত ডাইনামিক সাপোর্ট ছিল, এটা ভেঙে গিয়েছে বুঝতে পারছেন তো। জি আমার কাছে ভালো লাগছে না এই শেয়ারটা এই জায়গাতে। কেমন উনিশ জি টাকা কেন ভাঙলো? 19 টাকা ভাঙলে পারে এই শেয়ারটা নেক্সট সাপোর্ট ছিল 16 টাকা, আপনি কি আশা করতেছেন 16 টাকায় আসবে? নেক্সট সাপোর্ট 16 টাকা থেকে একটু চেঞ্জ করে দিব। নেক্সট সাপোর্ট 17 টাকা 30 পয়সা। এখন 17 টাকা 30 পয়সা চলে আসবে। অনেকগুলা টাকার শেয়ার আপনার কাছে আছে, এই শেয়ার গুলা আমার মনে হয় আমার যে লাভে আছে মামুদ ভাই, আমার 18 টাকা 60 কিনা, আপনি বললে আজকে বেচে দিব 40 অতি পয়সা। অতি দ্রুত বেশি দিবেন এই শেয়ার যদি লাভে থাকে, কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে 17 টাকা 30 পর্যন্ত আসতে পারে, সেটা আপাতত এই এই মুহূর্তে। আর 23 টাকা পার না করলে আপনি বলছিলেন ঢুকবেন না, ওইটাই পরামর্শ থাকবে। 23 টাকা পার না মামুদ ভাই করে জাস্ট দুইটা শেয়ার একটু মিলাই নিবো, ডোরেন আর এসপিসিএল। আমার একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে, 8টা বেজে গেছে, আমার অফিসে দৌড় মারতে হবে, নাহলে বিপদে পড়ে যাবো। আমার ডোরেন। হচ্ছে ডোরেন হচ্ছে মামুদ ভাই, আপনি বলছিলেন 24.50-এ আপনি নামাই দিবেন, তারপরে 22-এ নামাই দিবেন, আর আজকে 29 টাকা 30 পয়সা হ্যাসকা টান দিতেই হবে, বাঁচা মরার লড়াই। ডোরিন পাওয়ারের ক্ষেত্রে আশা ভাই এই শেয়ারটা ব্রেকআউট করতে যায়, ব্রেকআউট করতে পারেনি। এই শেয়ারটাকে আমি যদি নামায় নিয়ে আসি, তাহলে নামায় নিয়ে আসি 22 টাকা 50 পয়সা নামায় নেওয়া যায় এই শেয়ারটাকে এখন, বুঝতে পারছেন। জি, তার আগে তো 24.50। 22 টাকা 50 পয়সা নামায় নেওয়া যায়। 22 টাকা 50 পয়সা নামায় নেওয়ার আগে এরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া যায়, ইচ্ছা করলে আপনাকে দিতে পারি। একটা হচ্ছে 26 টাকা একটা সাপোর্ট দিতে পারি। 26 টাকার সাপোর্টটা ভাইটাল একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আর এই শেয়ারটা 24 টাকা 50 পয়সা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট। এই সাপোর্টটা ভাঙলে পরে আমি দেখছি টাইমার দেওয়া আছে, 24 টাকা 50 পয়সা ভাঙলে পারে এই শেয়ারটা 22 টাকা নামতে সময় লাগবে না। ওকে, আজকেও কি সুযোগ থাকবে এটাকে রিকভার করার? কালকে আজকে একটা ঘটনা থেকে সার্কিট লাগবে, মানে এই শেয়ারটাকে বাড়ার একটা মাত্রই শর্ত হচ্ছে যে কোনো রকম আহ, মানে কাপাকাপি করা যাবে না, একটা সার্কিট লাগবে। সার্কিটটা গতকালকে লাগা উচিত ছিল, আমি ধরে নিলাম যে সার্কিটটা গতকালকে লাগাতে পারিনি প্যানিক সৃষ্টি করার জন্য, কিন্তু আজকে যদি সার্কিট না দেন সেটাকে ঢুকে যায় এবং ধরেন যদি নামে আজকে 25 টাকা 26 টাকা পর্যন্ত, তাহলে প্যানিক তৈরি হবে। আর 26 টাকা ভাঙলে পারে শেয়ারটা 24 টাকায় নামতে সময় লাগবে না। আমার কাছে খুব ভালো লাগেনি শেয়ারটা, এত ভলিউম নিয়ে শেয়ারটা এরকম একটা ইয়াতে আহামরি মার্কেট পড়েও নি কালকে। কালকের বারটা কি প্রাইস রিজেকশন বাড়ছিল? কালকে কালকে শেয়ারটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করার চেষ্টা করেছিল, আপনি একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারবেন এই জায়গাতে, ট্রায়াঙ্গেল ব্রেকআউট করার চেষ্টা করেছিল, ব্রেকআউট চেষ্টা করে ও পারেনি। তো এরকম ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ব্রেকআউট গতদিন হয়েছিল, আজকে কনফার্মেশন থাকা দেওয়া উচিত ছিল, কনফার্মেশন দিতে পারেনি। না দিতে পারার কারণে ওপরেই ঢুকে গিয়েছে মার্কেটে ট্রায়াঙ্গেলের মধ্যে। আবার আমার কাছে খুব একটা ভালো লাগছে না। ওকে, আমি আজকে নেগেটিভ রিপোর্ট। শেয়ারটাকে 25 টাকায় আশা করছি। জি মামুদ স্পেশাল, এটি 44 টাকা 20 পয়সা পার করতে পারেনি, আপনার দেয়া প্রথম রেজিস্ট্যান্স। আপনি 44 থেকে 46 টাকা বলছিলেন, এই উইকে পার করতে পারলে শেয়ারটাকে আপনি 51 টার্গেটের জায়গায় 56 টার্গেট করবেন। আর যদি না পারে সেক্ষেত্রে 51 টার্গেট থাকবে, তবে কোনোভাবেই এই শেয়ারটা 36-এর নিচে নামা যাবে না। আজকে নতুন করে একটা রেজিস্ট্যান্স দিয়েছেন 34, আপনি আশা করতেছেন এই শেয়ারটা 34 থেকে 36-এ আসবে, এটাই থাকবে। থাকবে রে থাকবে। তাহলে আজকেও যদি পার করতে হয় ডোরেনকে সার্কিট দিয়ে, তাহলে এসপিসিএল কে আগে সার্কিট দিতে হবে, এই হচ্ছে রাজা।
মতলব এআইএল আজকে কি কেনার জন্য বলবো কিনা, আপনি বলছিলেন এটা 54-55 গিয়ে রিটেস্ট করতে 50-এ আসবে, কিন্তু 54-55 না গিয়ে আগেই 50-এ চলে এসছে। সেক্ষেত্রে কি আমরা এখানে কিনবো কিনা, নাকি আরো নামাই দিবেন? এআইএল এআইএল এর ক্ষেত্রে এআইএল তো খারাপ কিছু করেনি। যদি এআইএল কে 49 টাকার দিকে পান তাহলে পরে নিতে পারেন শেয়ারটাকে। স্টপ লস ধরবেন কত কত দূরে দিব না, 49 টাকা যদি পান শেয়ারটাকে নিতে পারেন। স্টপ লস দিব 45 টাকা, 4 টাকায় স্টপ লস দিব। স্টপ লস অনেক বেশি, উপর নিচে স্টপ লস নিচে, আর রেজিস্ট্যান্স হচ্ছে মুম্বাই 54 থেকে 55, এটাই থাকলো 54 টাকা 50 পয়সা। এই সাপ্তাহিক রেজিস্ট্যান্স দিব, যদি এটা পার করতে পারি তাহলে আমরা এই শেয়ারটাকে সর্বোচ্চ তুলতে পারবো 66 টাকা, এবং 66 টাকা যাওয়া উচিত শেয়ারটার। ডেড ক্যাট বাউন্স কিন্তু এগুলা, বুঝছেন? ডেড ক্যাট বাউন্স সবই এত ডেড ক্যাট বাউন্স, এত বড় বড় রেঞ্জ হয়ে গেছে। এআইএল চোখের সামনে দেখালো, এখন পর্যন্ত এআই বিচ আর পারেনি দেখাতে এআইএল। আচ্ছা মধ্যে আরডি ফুড 24 টাকা পার করতে পারার কথা ছিল না, পারিনি, কালকে পড়ে গেছে। তাহলে কি আপনি 22 টাকা 50-এ আশা করতেছেন, এবং ওই জায়গায় কি আসলে কেনা উচিত কিনা? আমি সেল করে দিছি লসে কালকে, 23 টাকা 80 পয়সা করে সেল করে দিছি। আচ্ছা, আরডি ফুডের ক্ষেত্রে 23 টাকা 80 পয়সা, 24 টাকা 60 পয়সা, এটা হচ্ছে খুব শক্ত রেজিস্ট্যান্সের জায়গা। কেমন? এই জায়গাতে আপনি আর বাই দিয়েন না। যদি ওর নামে 22 টাকা 50 পয়সা আসে তখন বাই দিবেন, নেভার বাই হিয়ার। তাহলে 23 টাকা 80 থেকে 24 টাকা বললেন মহোদয়, না 24 টাকা 80 বললেন? 22 টাকা 80 পয়সা থেকে 24 টাকা 60 পয়সা, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স জোন। সরি, 23 টাকা 80 পয়সা থেকে, 23 টাকা 80 পয়সা 23 টাকা 80 থেকে 24 60 রেজিস্ট্যান্স। এই জায়গাতে কিনবেন না। ও যদি ঘুরে নেমে আসে 22 টাকা 50 পয়সা 60 পয়সা, সেক্ষেত্রে আপনি বাই দিতে পারেন। স্টপ লস ধরবেন 21 টাকা 50 পয়সায়। জি ওকে ভাই। দুইটা শেয়ার, বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন কালকে হঠাৎ করে টান দিল। বিএসসির ভলিউম রেজিস্ট্যান্স লোকাল বাধা 98 টাকা 80 পয়সা 99 টাকায় আছে, মাথায় রাখবেন এই শেয়ারটাতে। কেমন? ট্রাক চালার রেজিস্ট্যান্স আছে 105 টাকা। তো শেয়ারটার ক্ষেত্রে কি পরামর্শ দিব? শেয়ারটার ক্ষেত্রে পরামর্শ দিব হচ্ছে 88 টাকা স্টপ লস ধরে আপনি এন্ট্রি দিতে পারেন, এই 100 টাকা খাবার 105 টাকা খাওয়ার জন্য। যদিও লোকাল রেজিস্ট্যান্স আছে 99 টাকায়। নেগেটিভ কোনো কথাবার্তা বলেন না এই শেয়ারটা নিয়ে। ওকে, নেগেটিভ পজিটিভ দুইটার কোনোটাই বলবো না। আপনি যদি কিনতে চান এই শেয়ারটা, তাহলে পরে 98 টাকা 20 পয়সা পার করার পরে আপনি এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটাতে। বাই এন্ট্রি 98 টাকা 20 পয়সা পরে এন্ট্রি, আর 98 টাকা 99 টাকা একটা বাধা আছে, আমরা ধরে নিব 98 টাকা বেশি কিনলে 99 পার করে যাবে, বাট প্রফিটটা একটু অনেক অল্প, 105 টাকা, 105 10% টাকা 10% প্রফিট। এখন ওইরকমই 10% 15% প্রফিট হলে শেয়ার মাই দিতে হবে, যা দেখতে পাচ্ছি। ওকে ভাই, লাস্ট শেয়ার সেলভো কেমিক্যাল, শেষ শেয়ার। সালভো কেমিক্যালের রেজিস্ট্যান্স আপনাকে মনে হয় একবার দিয়েছিলাম 23 টাকা। জি 23 টাকাতে 23 টাকা, হ্যাঁ জি দিছিলেন জি। 23 টাকা আছে, ওটাই বলবৎ আছে 23 টাকা। তারপরে আছে তো 24 টাকা। 24 টাকা পার না করলে 24 টাকা পার করার পরেও যা ট্রাক চালানোর বাধা আছে 26 টাকা। সুতরাং আপনি এখান থেকে 5 টাকার একটা গ্যাপ পেতেই পারেন। 5 টাকা গ্যাপের মাঝখানে 24 টাকা রেজিস্ট্যান্স, শক্ত রেজিস্ট্যান্স। তো সম্ভবত এরকম হতে পারে যে 24 টাকায় গিয়ে ও একটু কারেকশনে নামে 22 টাকা 80 পয়সা 22 টাকা 50 পয়সা নামে নেক্সট ডে হচ্ছে 26 টাকা 70 পয়সার দিকে যাবে। 26 টাকা 70 পয়সা 27 টাকা পার না করা পর্যন্ত আপনি এন্ট্রি দিবেন না এই শেয়ারটাতে। ওকে, তাহলে 23 টাকা থেকে 24 টাকা এটা রেজিস্ট্যান্স অনেক আগেই দিয়েছিল, এখনো পর্যন্ত আছে 24 টাকা, এটা বড় রেজিস্ট্যান্স। 24 টাকায় বাড়ি খেয়ে শেয়ারটা একবার 22 টাকা 50-80 পয়সার দিকে আসতে পারে, সেখান থেকে তারপরে আবার শেয়ারটা রিটেস্ট করে উপরের দিকে উঠবে এবং 26 টাকা 27 টাকা পর্যন্ত চলে যেতে পারবে। 26 টাকা 27 টাকা ভাঙলে দেন সেটার মেইন মুভ ওই সময় শুরু হবে। মনে সাপোর্ট কত থাকবে? এত বড় শেয়ারে সাপোর্ট তো পাওয়া মুশকিল। সাপোর্ট নিয়েন না এই শেয়ারে, কারণ এই শেয়ারের সাপোর্ট যদি চান
তাহলে অরিজিনাল সাপোর্ট আছে এই শেয়ারটাতে 17 টাকা 50 পয়সায়। অনেক নিচে জি। ওই জায়গাতে সাপোর্টটা পেয়েছে বলে আমরা ভবিষ্যতে হিসাব করবো আর কি, সাপোর্টের জায়গাতে সাপোর্ট পেয়েছে সে। জি হুম, বুঝতে পারছি। ওকে মহোদয় আমার সাইড পাওয়ারটা একটু জাস্ট খালি দেখার মানে আমার নিজের জন্য আর কি, এটা কি 9.60 ছিল, বাট আপনি কালকে হঠাৎ করে আমাকে বেশ আশার বাণী শুনাইছেন 11 টাকা 30 পাবো, এটাই থাকলো, ওটাই থাকলো। মুখ দিতে পারতেছে না, জি, ওটাই থাকলো। আজকে মঙ্গলবার তাই ওকে না, আগামীকালকে বুধবারের দিন আমি ভোরবেলায় গ্রামে যেতে পারি, সুতরাং আগামীকালকে ভোরবেলায় কথা বলা টাফ হবে আমার জন্য। ও তাহলে আমি কালকে বিকেলে আজকে বিকেলে একবার একটু কথা বলে নিব চেষ্টা করবো আপনি যদি বিকেলে। সময় দিতে পারি, ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে মহোদয়। জি, জি সালাম মহোদয়, আলাইকুম। থ্যাংক ইউ। জি মহোদয়, জি আসসালামু আলাইকুম।